হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। তোমরা জানো, আমরা আগের ব্লগে তোমরা দেখেছো আমরা শান্তিনিকেতন বোলপুরে কিভাবে ঘুরেছি। তো আমরা সুন্দর ঘুরে আমরা এখন চলেছি আমরা মুর্শিদাবাদ। আমরা এই মুর্শিদাবাদকে এক্সপ্লোর করব। তো তো মুর্শিদাবাদে আমরা ইউথ হোস্টেল বুক করেছি, সেখানেই আমরা উঠবো ফ্রেশ হয়ে, তারপর আমরা আমাদের স্টার্ট করব। তো আমরা বলতে বলতে আমরা মুর্শিদাবাদের কাছে চলে এসেছি। এই দেখো গঙ্গা গঙ্গা ভাগীরথী চলে যাচ্ছে। তো এবারে আমরা মুর্শিদাবাদ চলে এসেছি, আর খুব কাছেই। তো এই হচ্ছে ইউথ হোস্টেল। আমরা মুর্শিদাবাদে ইউথ হোস্টেল আমাদের বুক আছে। আমরা এখানেই থাকবো, একটু রেস্ট নিয়ে আমরা পরে ঘুরতে বেরিয়ে যাব। তো খুব ভালো একটা লোকেশান, কম কস্টে তোমরা এখানে থাকতেই পারো। একটা প্রোগ্রাম হচ্ছে এখানে, সব বিয়েবাড়ির একটা প্রোগ্রাম আছে, ভাড়া দেয়। তাই সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর। তো একদম হাজারদুয়ারির পাশে, কম খরচা থাকতে গেলে তোমরা ইউথ হোস্টেল বুক করে অবশ্যই থাকতে পারো এখানে। ভালো জায়গাটা। তো আমরা দেখো চলে এসেছি প্রকৃত তীর্থ মতিঝিলে। ঠিক একটু রেস্ট নিয়ে আমরা এই সন্ধ্যায় আমরা মতিঝিলে চলে এসেছি। তোমরা যদি মতিঝিলে আসো, আমি প্রেফার করব ঠিক সন্ধ্যা বা বিকেলের দিকে আসো, তাহলে এখানকার প্রকৃতি আরও ভালো লাগবে। এই আলো আঁধারির মধ্যে মতিঝিলকে দেখতে খুব সুন্দর লাগে। এবং এখানে যে সূর্য তোরণটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে শাহমজ্জাং। এছাড়া এখানে কালা মসজিদ, শাংহি দালান এগুলো রয়েছে। তো একেবারে শেষে রয়েছে এদের শো একটা হয়, সেখানেও আমরা শো দেখব। মিউজিক্যাল ফাউন্টেন আছে। এই যে দেখতে পাচ্ছ শাহী দালান, এটা হচ্ছে একটা পাথরের প্রাসাদ। তো এটা একটা বাঘের মুখে তৈরি করা হয়েছে। এই হচ্ছে আলীবর্দী খাঁ, তার স্মৃতি। মুর্শিদাবাদের যিনি একেবারে মেন মানুষ ছিলেন। আর এই হচ্ছে সিরাজউদ্দৌলা, তার স্মৃতি রয়েছে এখানে। তো খুব সুন্দর লাগছে। আমরা এখানে প্রায় শেষের প্রান্তে চলে এসেছি। এখান থেকে আমরা একটা শো দেখবো। শোয়ের টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে টিকিট। তো চলো আমরা এখানে শোটা দেখি কীরকম, তারপরে আমরা এটাকে ঘুরে দেখবো। এই দেশের বহু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু মতিঝিলের মতো শান্তি কোথাও পাই না। এই তো আপনারই কীর্তি। একদিন যখন আমরা থাকবো না, তখনও এই মতিঝিল রয়ে যাবে। আর রয়ে যাবে আমাদের নাম। সিরাজ বয়সে নবীন, কিন্তু আল্লাহর মেহরবানিতে ওর হিম্মত আর তাকত কাবিলে তারিফ। সুবে বাংলার জন্য ও প্রাণ দিতে পারে। তাই আমার পরে আমার দৌহিত্র সিরাজই হবে বাংলা, বিহার, উড়িষ্যার মাসনাদের অধিকার। মাত্র 23 বছর বয়সে মসনদে বসলেন সিরাজউদ্দৌলা। এই তরুণ নবাবকে ঘিরে সুবে বাংলায় জ্বলে উঠল অশান্তি আর চক্রান্তের আগুন, যার পুরোভাগে ছিলেন হোসেন বেগম। হোসেন কুলি খাঁ ছিল আমার স্বামীর প্রিয় পাত্র। তাকে হত্যা করে সিরাজ যে অন্যায় করেছিল, তার বহুগুণ অন্যায় সে আজ মসনদে বসে করছে। তাই আমি এর প্রতিকার চাই। মীর জাফর সাহেব। বেগম সাহেবা, নবাবকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। উনি আমাদের কথা কানেই তোলেন না। বহু লোককে বেইজ্জত করেছেন জগৎ শেঠ। আপনি বলুন। আগে হ্যাঁ বেগম সাহেবা, নবাব আমাকে হুকুম করেছিলেন ইউরোপীয় ব্যবসায়ীদের কাছ থেকে 3 কোটি টাকা আদায় করতে। আমি যখন বলি এই কাজ অসম্ভব, উনি সবার সামনে আমাকে চর মেরেছেন। ছি, এই ঘমন্ড, এই গুস্তাখি খুদাও মাফ করবেন না। আপনি কি বলেন ক্লাইভ সাহেব? That subetar has grown in arrogance after being crowned. He is a perfect nuisance. Get that subetar. ওহাকে আমরা শেষ করিব। যত সহজ ভাবছেন কাজটা তত সোজা নয় সাহেব। সিরাজ বয়সে ছোট হলে কি হবে, খুব বুদ্ধিমান। আমাদের হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে। গুস্তাকে মাফ করবেন বেগম সাহেবা, কিন্তু সিরাজকে সরালে বাংলার মাসনাদ যে খালি হয়ে যাবে। সেখানে আপনি কাকে দেখছেন? Why, Mir Jafar Saab?
You seem to be a great candidate. Would you like to be Nawab of Bengal? আমি? না না, 124 জন নরনারী নিয়ে আত্মসমর্পণ করলেন তেলমাত মহান হলদর সাহেব। আমাদের শোটা আমরা দেখে নিলাম, খুব সুন্দর লাগলো শোটা। তোমরা অবশ্যই আসলে দেখো, শোটা ভালো লাগবে 50 টাকার টিকিটের বিনিময়ে। আর এই শোর পাশেই রয়েছে মিউজিক্যাল ফাউন্টেন। আমরা এখন এই মিউজিক্যাল ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে এই মিউজিক্যাল ফাউন্টেনটা উপভোগ করছি। দারুণ অ্যাটমসফিয়ার। তোমরা এই সন্ধ্যাবেলা আসলে এইটা যা এত সুন্দর লাগবে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তোমরা অবশ্যই সন্ধ্যাটা এখানে কাটিও, একটা অদ্ভুত ফিলিংস তুমি পাবে এখানে। অ্যাকচুয়ালি মতিঝিল নামটা, মতি মানে মুক্ত, ঝিল মানে হ্রদ। এই হ্রদে প্রচুর মুক্ত চাষ করা হতো, সেখান থেকে মতিঝিল জায়গাটার নাম হয়েছে। অ্যাকচুয়ালি আলিবর্দী খানের ভ্রাতুষ্পুত্র ও জামাতা নওয়াজিশ মোহাম্মদ খান কর্তৃক এই নির্মিত হয়েছিল। এটা প্রায় 350 একর জায়গা জুড়ে রয়েছে। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্পর্কিত হওয়ার জন্য একে কোম্পানির ঝিলও বলা হয়। আর এই মতিঝিলের ঠিক বাঁকেই রয়েছে ওই সাং-ই দালান, একটা পাথরের প্রাসাদ, যেটা নওয়াজিশ ও তার প্রিয় সহধর্মিণী ঘসিটি বেগমের আবাসস্থল ছিল। তো নওয়াজিশের মৃত্যুর পর 1756 সালে সিরাজদৌল্লা এই জায়গাটা দখল করেন। আবার পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের পর নবাব মির্জাফর এখানে 12 দরজা বিশিষ্ট একটি প্রাসাদ বা 12 দুয়ারি নির্মাণ করেন। কথিত আছে রবার্ট ক্লাইভ এখানে বসবাস করতেন। তো এখন এখানে অনেক ডেকোরেশন করা হয়েছে, এই যে নতুনত্ব অনেক ঘর নির্মাণ করা হয়েছে। তো এখানে মানুষ এখন এসে থাকতেও পারে, আগের থেকে বুকিং করলে এই জায়গায় তোমরা থাকতেও পারো। খুব সুন্দর সাজানো গোছানো অবশ্যই জায়গাটা। রাত্রিবেলার এই মায়াবী পরিবেশ খুব ভালো লাগছে। এই হচ্ছে সেই হ্রদ বা লেক। পলাশির যুদ্ধে মানে ষড়যন্ত্রে জড়িত থাকা এই যে ঘসিটি বেগম, অ্যাকচুয়ালি ঘসিটি বেগমেরই ষড়যন্ত্র করেছিল প্রথম, তাই পরে জানতে পেরে তাকে মেরে নদীতে ডুবিয়ে তাকে হত্যা করানো হয়েছিল আর কি। তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে জায়গা। তো মতিঝিলে তোমরা অবশ্যই সন্ধ্যাবেলাটা সময় কাটিও। এখানকার মায়াবী রূপ, পরিবেশ তোমাকে অবশ্যই মুগ্ধ করবে। দারুণ লাগছে। এই আমরা দেখতে পাচ্ছ 12 দুয়ারি। এই 12 দুয়ারির সামনে এখন আমরা একটু দাঁড়িয়ে আছি। সামনেই একটা ছোট্ট ফোয়ারা। এবার আমরা প্রায় শেষে ঘুরে টুরে চলে এসেছি। এটা হচ্ছে সিরাজদৌল্লা একজন গোলন্দাজ সেনাপতি মীর মদনের কামান দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। তো মতিঝিলটা সুন্দর, দারুণ লাগলো। আমাদের প্রায় মতিঝিল ঘোরা শেষ। আজ আমাদের রাত হয়েছে, আমরা এবার ডিনার করে আজকে শুয়ে পড়বো। কাল সকালে বাকিটা এক্সপ্লোর করবো। তো আমরা কিছুক্ষণ থেকে ছবি টবি তুলে নিলাম। গুড মর্নিং। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে ঘুরতে। প্রথমে আমরা চলে এসেছি আজিমুন্নেসার বেগমের সমাধি। ওনার নাম জিনাতুন্নেসা বেগমও মুর্শিদ কুলি খানের মেয়ে এবং সুজাউদ্দিন খানের স্ত্রী ছিলেন। তো ওনার একটা বদনাম আছে, উনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বাচ্চাদেরকে মেরে তার কলিজা খেতেন। তো সেই জন্য তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এবং তার উপরে 1734 সালে এই মসজিদ স্থাপন করা হয়েছে এবং এটা নাকি তার শাস্তি স্বরূপই করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়ির নিচেই রয়েছে তার সমাধি। তার শাস্তি হচ্ছে সবাই এই সিঁড়ির ওপর দিয়ে মারিয়ে তবে তার ইয়ের কাছে যাবে আর কি, কবরের সামনে থাকবে, এটাই তার শাস্তি।
এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে তার সমাধি, কবর। সবাই সিঁড়ি দিয়ে পাড়িয়ে তবে সেখানে যেতে হয়। তবে এটা এই যে তিনি এইটা নিয়ে অনেক দ্বিমত আছে, কারণ তিনি নাকি মানে খুব ধর্মপরায়ণ ছিলেন। তো এটা দেখে আমরা চলে এসেছি জাফরগঞ্জ কবরস্থান। এই জাফরগঞ্জ কবরস্থান, এখানে হচ্ছে মির্জাফরের 1100 মানুষের কবর এখানে দেওয়া হয়েছিল। মির্জাফরের যত তার পরিবার, তার সমস্ত কবর এখানে রয়েছে। তো তোমরা দেখতে থাকো। অনেকটা জায়গা জুড়ে, প্রায় 3.51 অর্থাৎ 3.5 একর জমির ভেতর দিয়ে এই টোটাল এই রয়েছে। এখানে আগে কিচেন গার্ডেন ছিল, পরে এটা কবরস্থান তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা হুমায়ুন ঝার কবর। এই সামনের দিকে একদম মেন মির্জাফরের সমস্ত নিজের রিলেটিভরা যারা আছে বা তার পরিবারের, তাদের রয়েছে সাদা সাদা। আর দূরে রয়েছে একটু দূর সম্পর্কিত তার পরিবারের সব কবর। এই যে মিরনের কবর, এটা মির্জাফরের ছেলে। ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর। আর এই যে দেখতে পাচ্ছ বড় মতো কবর, এটাই হচ্ছে মির্জাফরের কবর। এই হচ্ছে মির্জাফরের কবর। এখানে মির্জাফরের থেকে শুরু করে নবাব নাজিম, হুমায়ুন ঝা এবং মির্জাফরের পত্নী কায়ম বেগম সবার এখানে রয়েছে। এমনকি মির্জাফরের স্ত্রী কায়ম বেগম, বাব্বু বেগম, মুনি বেগম সব। এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মহিলাদের কবর রাখা হয়, ওদেরটা ঘেরা থাকে। টোটাল 1100 কবর এখানে রয়েছে। তো এই কবর দেখে ঠিক তার উল্টো দিকেই রয়েছে আমাদের জাফরগঞ্জ মক্স। এটা বন্ধ ছিল, আমরা দূর থেকে ছবি তুলেছি। এটা হচ্ছে জাফরগঞ্জ মক্স। এবার আমরা চলে এসেছি নিমক হারাম দেউরি, অর্থাৎ মির্জাফরের মেন প্রাসাদ এর ভিতরে। এই ফটো যা আজ অবহেলিত হয়ে রয়েছে, কারণ এখানে মির্জাফরকে সবাই ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে। তাদের পরিবাররা সবাই মুখ লুকিয়ে থাকে, কেউ এখানে ঢুকতে চায় না বা ঢোকে না। পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, কোনো সংস্কার করা হয় না। এই দেখতে পাচ্ছ শুধু বোর্ডটা এখানে রয়েছে, যেখানে লেখা আছে জাফরগঞ্জ প্রাসাদ। আমরা ঢুকেছি, ফাঁকা ছিল, ঢুকতে পেরেছি। এই হচ্ছে গেট। গেটের ভেতর দিয়ে এখানেই হচ্ছে মির্জাফর থাকতেন। এই মির্জাফরের আদেশে বাংলার পরবর্তী নবাব হওয়ার লক্ষ্যে তার পুত্র মিরন এর তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামে একজন ঘাতক এই সিরাজকে হত্যা করেছিলেন। তারপর থেকে এই মির্জাফর নাম থেকেই, মানে নিমক হারাম দেউরি এটা করা হয়। সবাই এখানে কেউ আসে না। এইখানে একটা স্মৃতিস্তৌধ রয়েছে, আর এর ভেতরে এই একটা ইমামবাড়া করা আছে, আর পাশেই রয়েছে মির্জাফরের
প্রাসাদ ঘর। এখানে মোটামুটি মির্জাফর থাকতেন এবং এখন বর্তমানে তার পরিবারের লোকজন থাকেন। এই হচ্ছে নিমকহারাম দেউরি। এগুলো বন্ধ থাকে, আমরা ঢুকতে পেরেছি। এই তারপরে আমরা এখন চলে এসেছি নসিপুর রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়ি হচ্ছে 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর এটা নির্মাণ করেন। এটি দেবী সিংহের দরবার ছিল, যিনি ব্রিটিশ সময়ে কর সংগ্রাহক হিসাবে বিখ্যাত ছিলেন। তিনি পানিপথ থেকে এসে ব্যবসার কাজ শুরু করেছেন ও রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে কাজ করতেন। যারা কর দিতে ব্যর্থ হতো তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি খুব পরিচিত ছিলেন। এই নসিপুর রাজবাড়ি, এর মধ্যে নানা রকম সংস্কৃত আছে। তো চলো ভিতরে আমরা ঢুকি। এই রাজবাড়ির ভেতরে সমস্ত স্মৃতি রয়েছে। দেখো সব তার দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা। এই যে দেখতে পাচ্ছ খতিয়ান, কারণ একটু আগেই বললাম যে তিনি হচ্ছে কর সংগ্রহক হিসাবে রাজস্ব বিভাগে কাজ করতেন। খাজনার বই সব রয়েছে এখানে। তখনকার দিনে রেজা খানের অধীনে তিনি কাজ করতেন এবং সমস্ত করের হিসাবপত্র তাকে নিতে হতো। তো সেই জন্য সমস্ত এই কাগজপত্র সব এখানে সংরক্ষিত আছে আর কি। হিস্ট্রি অফ ওয়ার্ল্ড। এটা দেখো, এই যে ধাতুর তৈরি, রূপো দিয়ে এটা তৈরি করা আছে সমস্ত মূর্তিগুলো। সমস্ত সিলভারের প্লেটে সব করা, সব বিরল। কি সুন্দর কাজ দেখো। আমরা চারিপাশটা দেখছি, নিচের অংশ। তবে রাজবাড়িটা, এটা হচ্ছে একটা মন্দির। মুর্শিদাবাদে সেই সময় হিন্দু এই রাজা, তিনি তার সংস্কার করে গেছিলেন, কিন্তু এখন কিন্তু কোনো সংস্কার নেই। তোমরা দেখতে পাচ্ছ যে এই রাজবাড়িটার অবস্থাটা কি অবস্থা হয়ে রয়েছে। তো এটা একটা ঐতিহাসিক স্মরণীয় জায়গা, প্লাস এখানে যে মিউজিয়াম রয়েছে, প্রচুর মূল্যবান জিনিস রয়েছে। তো আমি আমার সরকারের কাছে প্রার্থনা থাকবে যে অন্তত একটা সংস্কার করে যেন ঠিক রাখে। যেভাবে পড়ে আছে এটা সত্যি খুব খারাপ লাগছে, কোনো সংস্কার নেই। দেখতে পাচ্ছ উপরের এগুলো কিভাবে খুলে রয়েছে। একটা রাজবাড়ি যেন প্রায় ধ্বংসস্তূপের কাছাকাছি। আর কিছুদিন পর এইভাবে থাকতে থাকতে এটা ধ্বংসস্তূপেই পরিণত হবে। এখানকার লোকেদের কাছে জিজ্ঞাসা করলাম, বলল এখানে সংস্কারের জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না। তো আমরা উপরে চলছি। উপরে কিন্তু মিউজিয়াম, প্রচুর দামি দামি জিনিসপত্র আছে। তো চলো, আমরা এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এসেছি। উপর থেকে সব মিউজিয়ামটা তোমরা দেখতে থাকো, ভেতরের অংশ সব। দেখো এগুলো সব হাতির দাঁতের, খুব মূল্যবান জিনিস। কত বড় একটা ঘড়ি, দেখো কত দামি। এই হচ্ছে তখনকার ব্যবহৃত মানে মহারানীর শাড়ি ব্যবহার করা। দেখো পিয়ানো, কত বছর পুরানো, সব হাতির দাঁতের সব জিনিস।
দেখো কি সুন্দর দোলনাটা, কি কারুকার্য করা, এটা সত্যি সংস্কার দরকার। তো বন্ধু, এই ব্লগে এই পর্যন্ত। এর পরে কি কি আমরা দেখলাম তা দেখতে আমাদের নেক্সট ব্লগটা তোমরা অবশ্যই দেখবে। নেক্সট ব্লগে আমরা আরও অনেক কিছু দেখেছি মুর্শিদাবাদে, সেগুলো এক্সপ্লোর করবো। থ্যাংক ইউ।